সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবেয়া স্মৃতি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে বলেও জানিয়েছেন তিনি। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তি এবং জনগণের অভিপ্রায় ব্যক্ত করা হবে। সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। অন্তর্বর্তী সরকারের তরফে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির কথা জানানোর পর শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নিতে মিটিং করছেন এই মুহূর্তে সংগঠনের নেতারা। এ ব্যাপারে আরও তথ্য জানতে আমরা সংযুক্ত হব আমাদের সহকর্মীর কাছে। সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, এই মিটিংয়ের সর্বশেষ কি আপডেট আপনার কাছে আছে, একটু জানাবেন। স্মৃতি, সর্বশেষ আপডেটের কথা আপনাকে বলতে চাই এবং সেটি হচ্ছে যে ঘড়ির কাঁটায় ঠিক যখন 12টা বাজলো ঠিক তখন আমরা দেখতে পেলাম পিছন থেকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ বেরিয়ে গেলেন এবং সাংবাদিকরা মনে করেছিল যে সে সময় আসলে হাসনাত আবদুল্লাহ কথা বলবেন, কিন্তু তিনি আসলে কথা না বলে কিন্তু চলে গেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু ভিতরে আলোচনা চলছে এবং কে কথা বলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে এবং বা ছাত্র প্রতিনিধি হিসেবে কে কথা বলবে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। এখনো ভিতরে আলোচনা চলছে এবং এর আগে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটি বিবৃতির পর মূলত এই আলোচনার সূত্রপাতটি ঘটে, যে আলোচনাটি এখনো চলছে। হয়তো আর কিছুক্ষণ পরেই ছাত্রদের তরফ থেকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং সেই চূড়ান্ত সিদ্ধান্তটি আসলেই সব যে এই মুহূর্তে যে ধোঁয়াশাটা আছে যে কালকে এই যে এই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রর নিয়ে যে সংশ্লিষ্ট যে যত ধরনের যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলো হবে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু চূড়ান্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটিতে তারা জানাবেন। তবে এর মধ্যে আরো বেশ কয়েকজন কিন্তু এরই মধ্যে বের হয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম, বের হয়ে গেছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এবং এভাবে করে আসলে আমরা দেখতে পেয়েছি যে কয়েকজন বেরিয়ে গেছেন, তারা কিন্তু বের হয়ে যাওয়ার পর এখনো আসেননি। এবং এরপর যদি তারা আসেন এবং সবাই মিলে যেহেতু এখানে আসলে প্রচুর পরিমাণ ছাত্ররা রয়েছে এবং তারা যেহেতু অনেক এবং এই কারণেই তাদের সংখ্যাটি আসলে অনেক হওয়ার কারণে তাদের একটি সিদ্ধান্তে আসতে সময় লাগছে। তবে তারা, আমরা যেটা আশা করছি যে তারা খুব শীঘ্রই একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারবে, একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবে এবং তখন তারা জানাতে পারবে কালকে আদৌ কোনো কর্মসূচি থাকছে নাকি থাকছে না। তবে এর আগে বলে রাখি, গতকালকে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন এই যে এই ঘোষণাপত্র নিয়ে যে সবাই যে সবখানে বলা হচ্ছিল যে 31 ডিসেম্বরের কথা, যে 31 ডিসেম্বর আসলে কি হবে, যে তখন হচ্ছে যে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটি দেওয়া হবে। সেই ঘোষণাপত্রের ব্যাপারে যখন পরবর্তীতে সাংবাদিকরা প্রেস সচিব শফিকুল আলমকে জিজ্ঞেস করেন গতকাল, তখন কিন্তু শফিকুল আলম বলেছিলেন যে এটাকে তারা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছেন এবং এটার সাথে কিন্তু সরকারের কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই। এবং তারপর কিন্তু আজকে বলা হলো, শফিকুল আলম একটি বিবৃতিতে বললেন যে সরকারের তরফ থেকে একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা ছাত্ররা ছিলেন এবং আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন সবার আশা, আকাঙ্ক্ষা এবং মতামতের প্রতিফলন ঘটবে। এবং এরপর কিন্তু সার্জিস আলম সরকারের সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং এরপর এখন যে আলোচনাটি চলছে সেই আলোচনা শেষ হলেই কিন্তু আসলে বলা যাবে কালকের কর্মসূচির ব্যাপারে এবং তখনই আমরা সর্বশেষ সিদ্ধান্তটি জানিয়ে দিতে পারবো। স্মৃতি, নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো সেই তথ্য। অনেক ধন্যবাদ তানভীর আপনাকে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম।
আমরা যেটা করতে চাচ্ছিলাম এটাতে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতেছে, এটা কতদিন থাকতো, রাজনৈতিক দলগুলো রাখতে দিত, এটা তো নিশ্চয়তা ছিল না। ডক্টর ইউনূসও বলতেছিল যে সরকারের পক্ষ থেকে না, বিএনপিরও একটু দ্বিমত ছিল। তারপরে হচ্ছে সেনাবাহিনীরও বলতেছিল সবাই মিলে করলে ভালো হয়। তো এখন যদি সরকারই নিজে থেকে করে তাহলে তো এটা একদম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়ে যাবে এবং সাস্টেইন করবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকায় দ্বিতীয়বারের মতো শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, সহায়তা নয়, শহীদ পরিবার চায় হত্যার বিচার। অনুষ্ঠানে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টারা। জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা। আমরা তোমরা বলে বিভেদ গড়ে তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রেজওয়ান হাসান। এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী এই কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমি তো আসলে একটা অন্যায় বিচার না করে সেই অন্যায়টাকে আরো প্রশ্রয় দিচ্ছি। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারলে তো ওদের লাভ, কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে, এই খেলায় পা দিয়ে দিয়েন না। মুছে ফেলার পর নতুন করে আঁকা হয়েছে শেখ হাসিনার গ্রাফিতি। এরপর সেই ছবিতে ঝাড়ু এবং জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। দুপুরে টিএসসিতে রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে আঁকা গ্রাফিতিতে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে কারওয়ান বাজারে শেখ হাসিনার ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা পোড়ায় ছাত্রদল। এ সময় তারা স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন। বলেছেন, ষড়যন্ত্রে লিপ্ত গণহত্যার দোসরদের প্রতিরোধের কোনো বিকল্প নেই। যেই সকল ব্যক্তি, দল এবং রাজনৈতিক সংগঠন গণহত্যা সহ স্বৈরাচারমূলক আচরণ করবে তাদেরকে আমরা যুগে যুগে এরকমভাবে জুতা নিক্ষেপ করব। খুনিদের প্রতি যে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার প্রতি যে ঘৃণাটা, সেই ঘৃণার দিক থেকে সেই ঘৃণা নিয়ে তারা আজকে এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি করছে। এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে হাসিনার দোসররা এখনো আছে। দিল্লির দাসী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। নীলফামারীতে 2014 সালে ক্রসফায়ারে নিহত দলের এক নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দিয়েছে আমরা বিএনপি পরিবার। ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, আন্দোলনে অনেক মানুষ আত্মহতি দিয়েছে, এখন সময় নতুনভাবে আগামীর বাংলাদেশ গড়ে তোলার। তিনি আরও বলেছেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও সামনে আছে বড় যুদ্ধ। দেশের মানুষের পাশে থাকার চেষ্টাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। সুষ্ঠু ভোট হলে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করবেন দেশের জন্য, জনগণের জন্য। স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময়, এবং এই দেশকে যদি গড়তে হয় দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। গণ অভ্যুত্থানকে ধারণ করে সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশ দিয়েছেন। এ সময় পুলিশের মধ্যে থাকা অপরাধীদের বিচার নিশ্চিত করার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতেও নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে, এই একটা বিষয়। এটা সার্বিক বিষয়, এটা যে কাজই করি না কেন যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিকেলে মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি বলেছেন, অনেকগুলো সংস্থার তথ্য সমন্বয় করতে কিছুটা সময় লাগছে। জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে প্রাপ্ত বিভিন্ন আলামত বিদেশের ল্যাবে পাঠানো হবে। গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনটি ব্যবহার উপযোগী করা সম্ভব।
প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল, আজকে ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের, কারণ কিছু টেস্টিং আজকে রাত্রে হবে, তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো, আমরা আশা করছি ইনশাল্লাহ। দেখে যেটা মনে হয় এটা রিপেয়ার করা সম্ভব। আমরা নিজেরাও যত খোঁজ খবর নিচ্ছি, জিজ্ঞাসা করছি কেয়ারটেকার বা এভরিথিং, মোটামুটি আমাদের গণপূর্ত বিভাগের মোটামুটি কোনো ধরনের ছিল না। নরসিংদীতে ডাকাতি মামলায় গ্রেফতার আসামিদের ছিনিয়ে নিতে থানায় হামলা করেছে ডাকাতদের দোসররা। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মাধবদী থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। ইট পাটকেল ছোড়ায় থানার ভেতরে এবং বাইরের বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুলিশ জানিয়েছে গত 4 দিনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ছিনিয়ে নিতেই মূলত হামলা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এছাড়া থানায় জব্দ রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলকে কেন্দ্র করে হামলা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। হামলাকারীদের ধরতে চেষ্টা চলছে। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে সেখানে। 4 জন আসামি আমরা গ্রেপ্তার করেছি, তারা স্থানীয়ই, আমরা তদন্তের সাথে তাদের নাম বলতেছি না। আরেকটা কারণ হতে পারে যে আজকে দুপুরের দিকে একটা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ধরা হয়, ওই মোটরসাইকেলটা একটা কারণ হতে পারে। রাজশাহীতে বাসা থেকে এক নারী ডেন্টিস্ট এবং তার বাবাকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তার মাকে মারধরও করে অপহরণকারীরা। সোমবার ভোরে মহানগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আহত রেহেনা পারভিন জানিয়েছেন যে ভোরে তার স্বামী আবু তাহের ফজরের নামাজের জন্য বের হলে তাকে বেঁধে রেখে বাসায় প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় অস্ত্রের মুখে বাসার বাইরে নিয়ে যেতে চায় সদ্য বিডিএস পাশ করা ডেন্টিস্ট সাকিরা তাসনিম দোলাকে। রেহেনা পারভিন বাধা দিলে তাকে মেরে আহত করে দুর্বৃত্তরা। পরে মাইক্রোবাসে দোলা এবং তার বাবাকে নিয়ে যায় অপহরণকারীরা। দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার রাস্তা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় আবু তাহেরকে। গুরুতর আহত রেহেনা পারভিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ওর আব্বুকে ধরে গেটের মধ্যে ধরে চাবি নিয়ে আমাদের গেট খুলে বাসায় ঢুকে আমাকে জখম করে আমার মেয়েকে নিয়ে চলে যায়, ওর আব্বু সহ। গাজীপুরের টঙ্গীতে একটি ঔষধ কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 6 জন। দুপুরে বিসিক নগরীর পানির ট্যাঙ্কি এলাকার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কারখানায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে যে কারখানার পরিত্যক্ত মালামাল নামাচ্ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের লোকজন। এই সময় তাদের কাজে বাধা দেয় স্থানীয় 43, 44 এবং 45 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রাথমিক চিকিৎসা সহ গুলিবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্রিসমাসকে আরও রাঙিয়ে দিতেই দেশের সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে আয়োজন করা হয়েছে ক্রিসমাস ফেয়ার অ্যান্ড সেলিব্রেশন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা ছাড়াও শপিং মলে ঘুরতে আসা দর্শনার্থীরা বেশ আগ্রহের সাথে উপভোগ করছে এই আয়োজনটি। দাতব্য প্রতিষ্ঠান ইউনাইটেড খ্রিস্টান সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে পুরো ডিসেম্বর মাস জুড়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হয়েছে। সকল ধর্মের মানুষই বড়দিনের উৎসব উদযাপন করতে পারবে এই আয়োজনে এসে। যমুনা ফিউচার পার্কে ক্রিসমাস ফেয়ার অ্যান্ড সেলিব্রেশন উন্মুক্ত থাকবে সকলের জন্য। যীশুখ্রিস্টের জন্ম উৎসব আমাদের সবার জন্য পাপ মুক্তি থেকে যে ব্যক্তির আগমন, সেই ব্যক্তির আগমনের কারণে আমাদের খুশিটা সবসময় দ্বিগুণ হয়ে যায়। এবং এই যে ইনিশিয়েটিভটা আজকে নিয়েছে ইউনাইটেড খ্রিস্টান সোসাইটি অফ বাংলাদেশ, ইট ইজ এ গ্রেট ইনিশিয়েটিভ। আমাদের 290 মেম্বার যারা আমরা আছি তারা আমরা মান্থলি একটা চাঁদা অ্যাড করে দেন আমরা হলো যারা গরিব, রোগী, দুস্থ, চোখের অপারেশন এগুলো আমরা করিয়ে থাকি এবং ইন ফিউচার আমরা এই কাজ করে যাব। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব 2025-এর উদ্বোধনী খামে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেল 5টার দিকে রাষ্ট্রীয়
বাসভবন যমুনাতে উদ্বোধনী খামে স্বাক্ষর করেছেন তিনি। এ সময় যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 30শে ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু করা হয়। এই কর্মসূচি আগামী 19শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে। তারুণ্যের উৎসব বিপিএল 2025-এর সহযোগিতায় বিভিন্ন কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রসারে কাজ করবে। চাল মজুদে কোনো ঘাটতি নেই, চাহিদা মাফিক আমদানিও করা হচ্ছে। সরবরাহ ব্যবস্থায় ঘাটতি থাকলে তা নিরসনে সরকার সচেষ্ট রয়েছে, এমনটাই বলেছেন বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেছেন যে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমকে আরও শৃঙ্খলাবদ্ধ করার জন্য ডিজিটাল স্মার্ট কার্ডে রূপান্তর করা হচ্ছে। প্রকৃত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য পৌঁছে দিতে দেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে টিসিবিতে প্রয়োজনীয় সংশোধন করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি এ সময়। প্রাথমিক বিদ্যালয়ে প্রাকৃতিক দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে গণস্বাক্ষর অভিযান এবং .নেটস বাংলাদেশ। বিকেলে রাজধানীর এক হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বলেছেন, আধুনিক কৃষি ব্যবস্থায় কেমিক্যাল এবং কীটনাশক ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। কৃষিক্ষেত্রে এসব পদার্থ ব্যবহারকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার কথা বলেছেন মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর নিউজ পোর্টাল DUAA নিউজ এর উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। রাতে সিনেট ভবনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্যদের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রবেশে গাড়ির স্টিকার উদ্বোধন করা হয়েছে। এই সময় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন যে অনেক সীমাবদ্ধতার পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে কাজ করতে আগ্রহী বর্তমান প্রশাসন, তাই তলান্ধ রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এই সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিয়ে ব্যর্থতা আছে, তবে সকল ব্যর্থতা কাটিয়ে উঠে অতীতের সাফল্য ফিরিয়ে আনতে একসাথে কাজ করতে হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যে সমাজের পরতে পরতে তার অবস্থান, একটা 102 বছরের বিশ্ববিদ্যালয় সত্যিকারভাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সাথে নিয়ে চলতে পারলে অনেক কিছুই করা সম্ভব। শিক্ষার ক্ষেত্রে অনেকেই সমালোচনা করে আমরা পিছিয়ে পড়েছি, এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা কাটিয়ে উঠে আমাদের অতীতের যে সাফল্য, সেই সাফল্যকে ধারণ করে আমাদের সামনে এগোতে হবে। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।